হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ভিডিওটা গাড়ি থেকেই শুরু করছি। আর আমরা একটা জায়গায় যাচ্ছি, যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো, তাও বলছি। আমরা যাচ্ছি বংশবাটি নামে একটা গ্রামে। সেখানে মা রাজরাজেশ্বরী পুজো হয়। এই মায়ের পুজো নিয়ে অনেক গল্প আছে, অনেক কিছু অলৌকিক মহিমাও আছে। সেগুলো সবই তোমাদেরকে আস্তে আস্তে শোনাবো। তো চলো গন্তব্যের দিকে আমরা এগিয়ে চলি। দুপুর 3:15-20 নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। আমাদের রঘুনাথগঞ্জ থেকে বেশি দূর নয়, ওই আধ ঘন্টার মতো রাস্তা। কিন্তু রাস্তাটা বেহাল অবস্থা, রাস্তা একটু খারাপ, যার জন্য যারা টোটো, অটো কিংবা গাড়ি করে যাবে তাদের জন্য খুবই অসুবিধা মতো একটা ব্যাপার। গাড়ি চলছে, বুঝতেই পারছো কতটা ঝনঝন করছে। আর যদি ভালো রাস্তা দিয়ে যেতে চাও তাহলে লেন্থটা অনেক বেশি হয়ে যাবে, ওই অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। যে জায়গাগুলোর নাম আমি এখন অতটা জানি না। তো চলো, এই রাস্তা দিয়ে যখন এসছি তখন চলেই এসছি, বেশি দূর না। বংশবাটিতে হচ্ছে মানসীদিদের পুরনো গ্রামের বাড়ি, সেই জন্য ওরা তো ওখানে গেছে, আর সেই উপলক্ষেও আমরাও যাচ্ছি। ওখানে আমরা একদিন থাকবো, ভালো করে মায়ের পুজো দেখব, আমরা পুজো দেব। ওই জন্য আমাদের সাথে কিন্তু শুভদাও আছে। শুভদা আর সৌমেন সামনে বসে আছে, আর আমি আর বাবান আছি পেছনে। তো চলো, যেতে যেতে পৌঁছেই গেছি প্রায়। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো মন্দিরের চূড়ো। যদিও এটা আমাদের হাই রোড থেকেই দেখা যায়, মন্দিরের চূড়োটা অনেকটাই উঁচু। আর গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তো রাস্তাগুলো একটু ছোট ছোট, যার জন্য দুটো গাড়ি পাশাপাশি পার হতে একটু কষ্টই হচ্ছে। তো চলো, এই যে মন্দিরের পাশ দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে একটুখানি গেলেই হচ্ছে মানসীদিদের বাড়ি। আর এখন থেকেই দেখছো মন্দির চত্বরে কত ভিড়। যদিও অষ্টমীর পুজো দুপুরে হয়ে গেছে, তারপরে পুষ্পাঞ্জলি হয়েছে, এবার সন্ধ্যা আরতি হবে, তখন কিন্তু আরও ভিড় হবে। আর এর সাথে দেখো কত মেলা বসেছে। এই দিকে মেনলি খাবারের দোকানগুলোই রয়েছে দেখছি। যদিও মেলাটা আমরা এখনও ঘুরিনি, গাড়ি থেকেই যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুতেই বুঝতে পারছি এদিকে খাবারের দোকানগুলোই বেশি আছে। তারপর তো আস্তে আস্তে সবগুলো ঘুরবই। তো এই যে পৌঁছে গেছি, সামনে সাদা বাড়িটা, ওটাই হচ্ছে মানসীদিদের বাড়ি। আর আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। আর এর সাথে কিন্তু আমাদের এখন মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি, ঘুগনি, মিষ্টি, জিলাপি সব রকমই। আর এই যে আমি এতক্ষণ ধরে তো তোমাদের সাথে আমি দেখাই করিনি, আমি কিন্তু এই শাড়িটা পরেছি আর এরকমভাবে সেজেছি। আর দূরে কিন্তু শুভদার মা শুয়ে আছে, আর এর সাথে কিন্তু সবাই আছে। আর এই যে আরুষ, বাবানের ফ্রেন্ড, তো শুভদার ভাইপো, এটা তোমরা আগে দেখেছো। তো এখন কিন্তু আমরা এসছি একটা বিশেষ একটা জায়গায়। আর সূর্য দেখো অস্ত যাচ্ছে, সূর্যটা কত সুন্দর লাগছে। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে এলাম এইটুকুনি, আর গাড়ি করে এসছি। ওদিকে সৌমেন আর বাবাই যাচ্ছে ওই উঁচু ঢিবিটার ওখানে শুভদা আর একটা ভাই ওখানে বসে আছে। আর আমরা যাচ্ছি একটা পুকুরের ধারে, বলতে পারো একটা দিঘির ধারে। এই দিঘিটার নাম হচ্ছে রাজুয়া দিঘি। এই দিঘি থেকেই মা রাজরাজেশ্বরীর আবির্ভাব। বলা হয় এই দিঘিতেই কিন্তু মায়ের বাড়িও আছে। তো চলো তোমাদেরকে ওই দিকটা ঘুরে দেখাই, দিঘিটা কত বড় আর কত সুন্দর। দূর গ্রাম থেকে একজন শাঁখারি এই গ্রামে শাঁখা বিক্রি করতে আসে, তখন দেখে এই দিঘির ধারে একটা সধবা মহিলা, সে বলছে যে আমি এখানেই শাঁখা পরবো। তো শাঁখারি তখন বলছে, এভাবে তো পুকুরের ধারে শাঁখা পরতে নেই, তুমি বাড়ি চলো, তোমাকে ওখানে পরিয়ে দেবো। তো সেই মহিলা বলছে যে না, আমি এখানেই শাঁখা পরবো, আর দুটো করে শাঁখা পলা পরবো। তো শাঁখারি সেই মতো পরিয়ে দিল। তো যখন শাঁখার দাম চাওয়া হয় তখন সেই মেয়েটা বলে যে তুমি এই গ্রামে চলে যাও, এখানে ভবানন্দ ভট্টাচার্য নামে একটা লোক বসবাস করে, তাকে গিয়ে বলো যে তোমার মেয়ে ঘাটের ধারে শাঁখা পড়েছে, আর সেই টাকাটা ঘরের এই জায়গায় রাখা আছে, তাহলে দেখো সে তোমাকে দিয়ে দেবে। তো শাঁখারি সেই মতো সেই ভবানন্দ ভট্টাচার্যর বাড়িতে খুঁজতে খুঁজতে চলে যায় এবং গিয়ে বলে তোমার মেয়ে ঘাটের ধারে শাঁখা পড়েছে, আমাকে সেই টাকাটা দাও, ঘরের এখানে আছে। আর সেই লোকটি এখন ওই শাঁখারির কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায়, কারণ তাদের কোনো সন্তানই ছিল না। তো বলছে যে আমার সঙ্গে কি তুমি মশকরা করছো, যে আমি এত জায়গায় মানত করে আমি একটা সন্তানের মুখ দেখলাম না, আর তুমি এখানে বলছো যে আমার মেয়ে নাকি ঘাটের ধারে শাঁখা পড়েছে। তখন শাঁখারি বলে তাহলে ঘাটের ধারে চলুন, ওখানেই কিন্তু সেই মেয়েটা আছে। তো ঘাটের ধারে গিয়ে তখন দেখে কেউ কোথাও নেই। তখন
শাঁখারিটা খুব লজ্জিত হয়ে পড়ে। আর গ্রামবাসীরাও সবাই কিন্তু সেই ভবানন্দ ভট্টাচার্যর হয়ে কথা বলে যে হ্যাঁ, ওর তো কোনো সন্তানই নেই, তাহলে তুমি মিথ্যা কথা বলে টাকা নিতে চাইছো। তারপরে যখন কান্নাকাটি করে শাঁখারি যে মা তুমি যেই হও তুমি দেখা দাও, না হলে আমাকে সবাই মিথ্যাবাদী বলবে। তখন মা তার 4 হাত উপরে তুলে দেখায় যে সেই হাতে শাঁখা পলা সব পড়েছিল। এটা দেখে তখন সবাই খুব অবাক হয়ে যায়। আর এর সাথে ভবানন্দ ভট্টাচার্য মায়ের স্বপ্নাদেশ পাই যে আমি তোর মেয়ে হয়ে আসতে চাইছি, তুই আমাকে একটা মন্দির বানিয়ে সেখানে স্থাপিত করে আমার পুজো শুরু কর। আর এইভাবে মায়ের পুজোর প্রচলন শুরু হয়। আর যে রাজুয়ার দিঘিটা দেখালাম, ওখানে এই মা ছাড়া অন্য কোনো ঠাকুরের বিসর্জন হয় না। তো কথা বলতে বলতে আমরা কিন্তু পুকুরের ধার থেকে চলেও এসেছি। আর এই দিকে এখন একটা সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছিল, সেটাই এখানে একটু দেখছি। তো চলো, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ঘরের মধ্যে যাই, তারপর বাবানকে খাওয়া দাওয়া করাবো। তো সবাই এখানে দেখো একটা গোল টেবিল বৈঠকের মতো বসে আছে, সবাই কথা বলছে। আর এর সাথে সম্বন্ধে আরও 2 বন্ধু বান্ধবী চলে এসছে। আর বাবান আর আরুষ কেমন খেলা করছে দেখো, ওরা এত মেতে আছে কি বলবো। বাবান আরুষকে পেলেও খুব খুশি হয়ে যায়, আর আরুষও বাবানকে পেলে একদম বড় বড় ভাব, দাদা দাদা ভাব নিয়ে ওর সাথে খেলা করে। তো যাই হোক, ওরা এখন খেলা টেলা করুক। আর এর সাথে কিন্তু বাড়িতে গরম গরম চপ ভাজা হয়েছে। জেঠিমা কিন্তু বলেই দিয়েছে যে মেলার কোনো জিনিস তোমরা খাবে না, সেই জন্য বাড়িতে গরম গরম চপ ভাজা হবে। আর এর সাথে যারা মুড়ি খেতে চাই তারা খাবে। তো দেখো গরম গরম চপ কিন্তু চলে এসছে, এর সাথে জিলাপি মুড়ি সব কিছু আছে। আর আমি ওদিকে বসে আছি, আমি কিন্তু কিছুই খাইনি, কারণ মুড়ি টুড়ি তখন খেয়ে আমার একদম গলা ভর্তি হয়ে আছে। আর এবার দেখো বাবানও এখানে বসে বসে মুড়ি টুড়ি খাচ্ছে। তো সৌমেনও কিন্তু কিছু খাইনি, কারণ আমাদের দুজনের অবস্থাই সেম। এখন বাজে 8টা, আর এখন 8টার সময়ে সন্ধ্যা আরতি শুরু হবে। তাই সেই আরতি দেখতে আমরা মায়ের মন্দিরের দিকে হেঁটে চললাম। তো সামনে আছে মুনমুন্দি, এর সাথে আরুষ, মানে মুনমুন্দি হচ্ছে আরুষের মা। আর এই যে সামনে আছে মানাইতি, মানে মানসের দি। আর আমি আর বাবান আছি পেছনে। আর এর সাথে সাথে আরও সবাই আসছে পেছনে। তো চলো, আরতি কিন্তু শুরু হয়ে গেছে, মন্দিরের দিকে এগিয়ে যাই। মন্দিরটা এত সুন্দর কি বলবো, চারিদিকে এখন পুজোর সময় বলে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর এর সাথে কিন্তু মন্দিরের কাজ এখনও শেষ হয়নি, তো টুকটাকভাবে চলছে, ভেতরের কাজগুলো মানে পূরণ হয়েছে। আর আমরা আরতি দেখতে দেখতে দেখো এই যে এটা হচ্ছে রাখিদি, আরও সবাই আছে। এবার বাবানও নিচে দাঁড়িয়ে আছে, ওকে এবার একটু কোলে নিয়ে ঠাকুরটা দেখাই, তা না হলে বেচারা ঠাকুরটা দেখতেই পাবে না এত লোকের ভিড়ে। তো আরতি চলাকালীনই একটা ব্যাপার হয়েছে, বাবান আর আরুষ দুজনেই কিন্তু ঢাকের তালে একদম ঘুমিয়ে গেছে। তো দুজনকে এবার একটু পুজোটা দেখে নিই, আরতি বেশিক্ষণ হবে না, তো ওটা হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব, কারণ এদেরকে আবার শোয়াতে হবে। তো তো পুজো ওখানে শেষ হওয়ার পর এদিকে এসছে একটু মেলার মধ্যে। এখানে দেখো তোমাদেরকে যখন বলেছিলাম যে এদিকে খাবারের দোকান টোকান প্রচুর আছে, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, মেলাতে এলে তো খেতে তো সবাই ভালোবাসে। তো এদিকে কিন্তু অনেক রকম খাবারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের একটা মেলা, যেখানে ঢুকলে তোমরা হাজার হাজার জিনিস কিন্তু পেয়ে যাবে। দেখো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এর সাথে ব্যাগ, আরও প্রয়োজনীয় অনেক অনেক জিনিসপত্র কিন্তু এখানে আছে। আর এর সাথে ঠাকুরের জিনিসপত্র অনেক বিক্রি হচ্ছে। তো সন্ধ্যা আরতি দেখতে দেখতে বাবান ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওকে কোনো রকমের বাড়িতে নিয়ে আসা হলো, সবাই মিলে ধরাধরি করে। মানে আমি একবার কোলে নিয়েছি, আর একটা ভাই ছিল সে কোলে নিয়েছে, দিয়ে তারপরে আবার আরুষও ঘুমিয়ে গিয়েছিল, ওকেও কোলে করে নিয়ে আসা হলো। তারপরে এখন এবার একটু বসে আছি, তো ফ্রেশ ট্রেশ হবো, এর সাথে খাওয়া দাওয়া করবো, তারপরে অন্য একটা বাড়িতে শুতে যাব।
চলো দেখতে থাকো। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আর এর সাথে রাতের খাবারে কিন্তু অনেক কিছু আছে। আজকে অষ্টমী বলে নিরামিষ হবে, কালকে নবমীর বলির পর আমিষ খাওয়া দাওয়া শুরু হবে। তো আজকে খাবার দাবারে আছে ভাত, বেগনি, তারপরে মুগের ডাল, ফুলকপি, আলুর রোস্ট, আর সাথে আছে আলু পোস্ত, তারপরে আছে কাবলি ছোলা দিয়ে পনির। তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও বাড়িতেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা এই বাড়িতে শুতে এসেছি। এটা একটা মাটির বাড়ি, যেটা হচ্ছে মানসীদের পুরনো মামার বাড়ি। তো এখানে এই একটা তক্তার মধ্যে আমরা 3 জন শুয়েছি, আর ওই পাশেরটা হচ্ছে শুভদার মাসির মেয়ে, আর বাইরে সৌমেনরা সব শুয়ে আছে, আর এর সাথে মানসীদিও আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।